हेलो एंड वेलकम स्टूडेंट्स। आजकेर क्लासटा खूब इम्पोर्टेंट होते चाচ্ছে কেন কারণ আমরা আজকের ক্লাসে অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর কে নারায়ণ ক্লাস 11 লাইন বাই লাইন সার্চিং ফর গ্রামার এই টপিকটা অর্থাৎ আমরা অ্যাস্ট্রোলজার্স ডে টেক্সটের প্রত্যেকটা লাইন ধরে ধরে গ্রামার দেখব। এর আগের যে ক্লাসটা সেই ক্লাসটাতে আমরা দেখিয়েছি বা আমি দেখিয়েছি যে কিভাবে গ্রামার লেসন আমরা প্রিপেয়ার করব, কিভাবে গ্রামার সম্পর্কে কমপ্লিট একটা কনসেপ্ট তৈরি করব। কারণ আমি এর আগের ক্লাসে এই ব্যাপারটার উপরেই সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি যে লার্নিং গ্রামার ইজ দ্য এসেনশিয়াল থিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট এবং গ্রামারটা শেখা দরকার। এই যে ক্লাসটি সেই ক্লাসটি নতুন সিলেবাসের নিউ সিলেবাস ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের প্রথম গ্রামার ক্লাস এবং এইখানে প্রত্যেকটা গ্রামাটিক্যাল যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেন ধরে ধরে আমরা লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশন করব এবং কিভাবে সলভ হচ্ছে, কিভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর আমি করছি সেগুলো আমি বুঝিয়ে দেব। আশা করব যে তোমরা এই ক্লাসটি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে এবং যে যে কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করছি কিভাবে করছি এই বিষয়গুলো একটু নোট ডাউন করে রাখবে। তাহলে কি হবে, তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশন হবে এবং অ্যাস্ট্রোলজার্স ডে এই টেক্সটটা থেকে তোমাদের কোনো গ্রামাটিক্যাল প্রবলেম থাকবে না, আই গ্যারেন্টি। এবং আমি আশা করব যে এই ক্লাসটা তোমাদের যথেষ্ট ভালো লাগবে। সুতরাং সময় নষ্ট না করে আমি এই টেক্সটের অ্যাস্ট্রোলজার্স ডে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন থেকে কিভাবে কোন কোয়েশ্চেন আসতে পারে সেগুলো দেখাবো এবং কিভাবে এর উত্তরগুলো আমরা করছি সেই ব্যাপারটাও আমরা এখানে বুঝিয়ে বলবো। সুতরাং ফার্স্ট গ্রামার ক্লাস of class 11 semester 1 and I think this will be very much beneficial for you. Okay, so let's start the class. First আমরা অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে লাইনটা তুলেছি সেই লাইনটার উপরে বলবো। Punctually at midday he opened his bag and spread out his professional equipments. তো এই সেন্টেন্সটা থেকে আমাকে প্রথমে একটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট। যদি ভয়েস চেঞ্জ করি তাহলে আমাকে প্রথমে দেখতে হবে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোনটা। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা না, এখানে হি হচ্ছে সাবজেক্ট। যদি হি সাবজেক্ট হয় তাহলে অবজেক্ট কোনটা না, অবজেক্ট হচ্ছে হিজ ব্যাগ। এবার ভার্ব দেখবো, ভার্ব আছে ওপেন্ড, কিন্তু একই রকম ভাবে হি সাবজেক্ট হওয়ার পাশাপাশি আমার একটি অবজেক্ট আরো একটি আছে, সেটি হচ্ছে হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস। সুতরাং আমাকে এই দুটো অবজেক্ট ধরেই যেতে হবে, হিজ ব্যাগ অ্যান্ড হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস। কিন্তু প্রফেশনাল ইকুইপমেন্টস এর আগে ভার্ব আছে স্প্রেড আর ব্যাগের আগে ভার্ব আছে ওপেন্ড। অতএব অ্যান্ডটাকে রেখে দিয়ে আমি প্রথমে লিখব এই যেমন পাংচুয়ালি অ্যাট মিড ডে, এই কথাটা রেখে দিচ্ছি, এই কথাটা যেমন আছে সেরকম রেখে দেবো। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ মিনস হিজ ব্যাগ, তারপরে ওপেন্ড যেহেতু আছে পাস্ট টেন্স, পাস্ট সিম্পল পাস্ট, সেহেতু এখানে আসবে ওয়াজ ওপেন্ড। যেহেতু হিজ ব্যাগ হচ্ছে সিঙ্গুলার, সো পাংচুয়ালি অ্যাট মিড ডে হিজ ব্যাগ ওয়াজ ওপেন্ড, তার ব্যাগটা হিজ ব্যাগ ওয়াজ ওপেন্ড অ্যান্ড হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস, এটা হচ্ছে সেকেন্ড যে অবজেক্টটা সেটা নিয়ে আসবো, হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস। কিন্তু ইকুইপমেন্টসটা প্লুরাল আছে যার জন্য আবার স্প্রেডটাও পাস্টে আছে, অতএব ইকুইপমেন্টস অনুযায়ী এখানে ওয়্যার বসাবো। ওয়্যার ওপেন্ড বাই হিম, বাই হিম অর্থাৎ এই যে সাবজেক্ট আমি বলেছিলাম হি, সেখান থেকে বাই হিম। সুতরাং এটা হলো ভয়েস চেঞ্জ। তাহলে উত্তর দাঁড়ালো পাংচুয়ালি অ্যাট মিড ডে his bag was opened and his professional equipments were opened by him. নেক্সট কোশ্চেন আমার আছে সিম্পল সেন্টেন্স। একটা এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, দেখো এখানে ওপেন্ড কথাটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। আমি কি করতে পারি না, আমি এখানে একটা পার্টিসিপেলের ব্যবহার করতে পারি, আমি ওপেনের জায়গায় ওপেনিং কথাটা দিয়ে শুরু করতে পারি। কিন্তু পাংচুয়ালি অ্যাট মিড ডে কথাটা রেখে দিতে পারি। পাংচুয়ালি অ্যাট মিড ডে কথাটা রেখে দিলাম, পাংচুয়ালি অ্যাট মিড ডে
এবার এই ওপেন থেকে ওপেনিং হিজ ব্যাগ পাংচুয়ালি অ্যাট মিড ডে, ওপেনিং হিজ ব্যাগ হি স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস। অর্থাৎ সিম্পল সেন্টেন্স যদি করতে চাই, সিম্পল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। আমি দেখে নিই এখানে একটা ফাইনাইট ভার্ব আছে তো, হ্যাঁ, স্প্রেড আউটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এখানে যে ওপেনিং কথাটা ব্যবহার করেছি এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সুতরাং পাংচুয়ালি অ্যাট মিড ডে, ওপেনিং হিজ ব্যাগ হি স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস। দিস ইজ সিম্পল সেন্টেন্স। ওকে, নাও সিম্পল সেন্টেন্সের পরে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা হচ্ছে একই সেন্টেন্স, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস, কিন্তু এখানে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। পার্টস অফ স্পিচ মানে এখানে কতগুলো ওয়ার্ড দেখবো। যেমন আমি প্রথম যে ওয়ার্ডটা নিয়েছি সেটা হচ্ছে প্রফেশনাল। এখানে কোশ্চেনটা হবে যে প্রফেশনাল ইকুইপমেন্ট আছে তো, প্রফেশনালটা কোন পার্টস অফ স্পিচে পড়ছে? প্রফেশনাল কথাটা অ্যাডজেক্টিভে পড়ছে, কারণ ইকুইপমেন্টস যে নাউন আছে এটাকে কোয়ালিফাই করছে। তাহলে এই প্রফেশনালটাকে নাউন ফর্ম, মানে প্রফেশনাল যেটা আমি অ্যাডজেক্টিভ ফর্ম বললাম এটাকে নাউন ফর্মে করতে হবে। তাহলে প্রথমে দেখে নিই যে প্রফেশনালের নাউন ফর্ম কি। প্রফেশনালের নাউন ফর্ম হচ্ছে প্রফেশন। তাহলে আমি এই প্রফেশনাল ইকুইপমেন্টটাকে আমি কিভাবে সাজাবো? না, আমি বলবো যে স্প্রেড আউট হিজ ইকুইপমেন্ট অফ প্রফেশন। তাহলে এই প্রফেশন কথাটাকে আমি, মানে প্রফেশনাল কথাটাকে নাউন হিসেবে ব্যবহার করতে পারলাম। উত্তর হবে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ ইকুইপমেন্ট অফ প্রফেশন। সুতরাং এই যে প্রফেশন ওয়ার্ডটা আমি ব্যবহার করলাম, দিস ইজ নাউন। তাহলে আমরা অ্যাডজেক্টিভটাকে নাউনের মতন ব্যবহার করে নিলাম। সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ পাংচুয়ালি। এবার এই যে পাংচুয়ালি, আমরা পাংচুয়ালি কথাটা প্রথমেই পেয়েছি, পাংচুয়ালি কথাটা আমরা প্রথমেই পেয়েছি। এখন এই যে পাংচুয়ালির যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটা কি? পাংচুয়ালির অ্যাডজেক্টিভ হচ্ছে পাংচুয়াল। কিন্তু পাংচুয়াল কথাটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে গেলে আমাকে তো নাউনটাকে কোয়ালিফাই করাতে হবে যে কোন নাউনটা পাংচুয়াল। সেটা কি না, আমি এখানে ওই জন্য একটা কাল্পনিক ইট কথাটা নিয়ে আসছি। আমি বলবো পাংচুয়ালি কথাটাকে ভেঙে দিয়ে, এটা তো অরিজিনালি অ্যাডভার্ব, আমরা এখানে অ্যাডভার্ব ফ্রেজ একটা তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে ইট ওয়াজ পাংচুয়াল। ইট ওয়াজ পাংচুয়াল অ্যাট মিড ডে। তাহলেই আমার এই সেন্টেন্সটাতে যে পাংচুয়াল কথাটা ব্যবহার হয়েছে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে। উত্তর হবে ইট ওয়াজ পাংচুয়াল অ্যাট মিড ডে। হ্যাঁ, দ্যাট, এখানে দ্যাট কথাটা একটা হতো, ইট ওয়াজ পাংচুয়াল অ্যাট মিড ডে, এখানে দ্যাট কথাটা ব্যবহার করব, দ্যাট হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। ওকে, তাহলে আমরা পাংচুয়াল কথাটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে নিলাম। এরপর যাব নাউন ফর্ম অফ ওপেন্ড। ইয়েস, এখানে ওপেন্ড কথাটা আছে, এই সেন্টেন্সে ওপেন্ড কথাটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওপেন্ড কথাটা যেহেতু এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে আমাকে এটা নাউন হিসেবে ব্যবহার করলে ওপেন্ডের নাউন কি হবে? ওপেন্ডের নাউন হবে ওপেনিং, ওপেনিং। সুতরাং হি ওপেন্ড হিজ ব্যাগ মানে এখানে আমি বলতে পারি শুধু এইটুকু ফ্রেজটাকেই যদি আমি চেঞ্জ করে দিই, হি মেড দ্য ওপেনিং অফ হিজ ব্যাগ, হি মেড বা হি কমিটেড দ্য ওপেনিং অফ হিজ ব্যাগ। তাহলে আমি পুরো সেন্টেন্সটা লিখে দেবো যে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি মেড দ্য ওপেনিং বলতে পারি, বা হি মেড ওপেনিং অফ হিজ ব্যাগ। আমি বলবো হি মেড দ্য ওপেনিং অফ হিজ ব্যাগ। এখানে আমাদের একটু লিখতে ভুল হয়েছে, মেড দ্য ওপেনিং অফ হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। পার্টস অফ স্পিচের নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। নাম্বার 3 তে যাব, his normal gleam was really an outcome of a continual searching look for customers, but his simple clients took to be a prophetic light and felt comforted. His normal gleam was really an outcome of the continual searching look. আমাকে এখানে কমপ্লেক্স করতে বলেছে। এই সেন্টেন্সে যেটা আছে এটা আমি আগে দেখে নিই এটা কোন সেন্টেন্সে আছে। আমি দেখতে পাচ্ছি যে his normal gleam was really an outcome of a continual searching look for customers, কমা দিয়ে বাট ব্যবহার করা হয়েছে। এখন বাট ব্যবহার করার অর্থ হচ্ছে যে একটা অ্যাডভার্সারি কনজাংশন ব্যবহার করা আছে। যদি কনজাংশন ব্যবহার করা থাকে তাহলে সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স হয়, এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সের ফাইন এক্সাম্পল।
এবার এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমি যদি কমপ্লেক্স ব্যবহার করতে যাই তাহলে কিভাবে করব? আমি দেখব যে এখানে মাঝে বার দেওয়া আছে। এই জিনিসটা তোমরা মাথায় প্রথমেই ঢুকিয়ে নেবে যে কোনো একটা সেন্টেন্সে যদি দুটো বিপরীত ধর্মী মানে ক্লজ সেটাকে যদি বার দিয়ে যোগ করা থাকে তাহলে নিঃসন্দেহে সেটা কমপ্লেক্স করতে গেলে দো আসবে এবং সিম্পল করতে গেলে ইনস্পাইট অফ কথাটা আসবে। একেবারে ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। এই যে আমি এর আগের যে ক্লাসটাতে বলছিলাম যে কতগুলো টিপস আছে, ট্রিক্স আছে, যেগুলো আমরা প্র্যাকটিস করতে করতেই পাবো, এবং প্র্যাকটিস না করলে এই টিপস ট্রিক্স কিছু কাজ করবে না। প্র্যাকটিস করলেই ওগুলো আমার অটোমেটিক্যালি আমার মাথায় টিপস এবং ট্রিক্স হিসাবে ঢুকে যাবে। এখানেও যেমন আমি একটা উদাহরণ বলছি যে বাট কথাটা থাকা মানেই তুমি কমপ্লেক্সে একদম চোখ বুঝে দো কথাটা ব্যবহার করো, তোমার সেই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কিভাবে করব না, আমি করব দো, এই যে দো প্রথমেই যোগ করে দেবো, দো হিজ নর্মাল গ্লিম was real an outcome of a continual searching look for customers, his simple clients took to be a prophetic light and failed comforted. এবার অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে and failed comforted এই কথাটা যে রয়ে গেল এখানে, to be a prophetic light, এখানে এই কথাটাকেও আমি পাল্টে দিতে পারি, and failed এর জায়গায় আমি ব্যবহার করতে পারি to fail comforted। তাহলে আমি কি বলবো না, though his normal gleam was real an outcome of a continual searching look for customers, his simple clients took to be a prophetic life দিয়ে আমি এখানে বলবো টু, তারপরে বলবো ফেল্টের জায়গায় ফেল্টের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো টু ফিল কমফোর্টেড। তাহলে কি হবে, এই সেন্টেন্সটা কমপ্লিট সম্পূর্ণ হবে, একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হবে, এবং দো কথাটির মাধ্যমে আমি এটা করছি। নেক্সট যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে সার্চিং। এই সার্চিং এর একটা ফ্রেজাল ভার্ব করতে হবে। ফ্রেজাল ভার্ব আমাদের সিলেবাসে আছে, এবং ফ্রেজাল ভার্ব আমরা টেক্সচুয়াল ফ্রেজাল ভার্ব যেহেতু করছি তাহলে টেক্সটের লাইন বাই লাইন দেখে ফ্রেজাল ভার্বগুলো প্রিপেয়ার করে নেওয়া ভালো। কিন্তু আমরা যখন সেমিস্টার 2-তে নন টেক্সচুয়ালের উপরে গ্রামার করব তখন কিন্তু আমাকে এই ফ্রেজাল ভার্বের ডিটেলস একটু পড়াশোনা করতে হবে। সুতরাং আমরা সার্চিং এর ফ্রেজাল ভার্ব হচ্ছে করব। এখানে সার্চিং এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুকিং ফর। লুকিং ফর ইজ দ্য ফ্রেজাল ভার্ব, দিস ইজ রাইট আনসার। এর পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন আছে his simple clients took to be a prophetic light and felt comforted। এখানেও মাঝে and ব্যবহার করা আছে, অতএব এটা একদম নিঃসন্দেহে চোখ বুঝে একটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু আমার প্রশ্নটা কম্পাউন্ড সেন্টেন্স বা সেন্টেন্সের উপরে নয়, প্রশ্নটা হচ্ছে পার্টস অফ স্পিচের উপরে। পার্টস অফ স্পিচ মানে এখানে যে প্রফেটিক ওয়ার্ডটা আছে এই প্রফেটিক ওয়ার্ডটাকে আমাকে কি করতে হবে, অ্যাজ এ নাউন করতে হবে। প্রফেটিক যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটাকে অ্যাজ এ নাউন ব্যবহার করতে হবে। প্রফেটিকটা কি হিসেবে কাজ করা আছে, প্রফেটিভটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা আছে, কারণ এই যে লাইট এটা নাউন, এই নাউনকে কি করছে, কোয়ালিফাই করছে প্রফেটিক কথাটা। সুতরাং প্রফেটিকের নাউন কি হবে, প্রফেটিকের নাউন হবে প্রফেসি। প্রফেটিকের নাউন কি হবে, প্রফেসি। তাহলে দেখো এটা করাটা এমন কোনো জটিল বিষয় নয়। আমি কি বলছি না, এই সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট, সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট, এই ফ্রেজটাকে যে প্রফেটিক লাইট এই ফ্রেজটাকে যদি আমি একটু ভেঙে দিই না তাহলেই আমার প্রফেসি কথাটা চলে আসবে। কিভাবে ভাঙবো না, এ লাইট অফ প্রফেসি, এ লাইট অফ প্রফেসি। সুতরাং হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ লাইট অফ প্রফেসি অ্যান্ড ফেল্ট কমফোর্টেড। নেক্সট কোশ্চেন। তাহলে বুঝতে পেরেছো গ্রামার কোশ্চেন গুলো যথেষ্ট ইজিও আছে এবং বোঝার আছে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। এখানেও পার্টস অফ স্পিচের উপরেই কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে স্পার্কেল অ্যাজ এ নাউন। হ্যাঁ, এই যে আইজ স্পার্কেলড, আগে তো আমার এই মনে প্রশ্ন জাগছে যে এই স্পার্কেলড কথাটা অরিজিনালি কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত, মানে কোন পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করেছে। স্পার্কেল কথাটা কাজ করছে ভার্ব হিসাবে। হিজ আইজ স্পার্কেলড মানে তার চোখগুলো স্পার্কেলড করেছিল, অর্থাৎ ঝকঝক করছিল। তাহলে আমরা স্পার্কেলটাকে নাউন হিসেবে ব্যবহার করব। নাউন হিসেবে ব্যবহার করলে স্পার্কেলড এর নাউন হবে স্পার্কেল। তাহলে স্পার্কেলড কথাটাকে স্পার্কেলে আনতে গেলে আমাকে অ্যাডিশনাল একটা ভার্ব নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো
না হিজ আইজ হ্যাড স্পার্কেল, আমি বলে দেবো যে হিজ আইজ হ্যাড স্পার্কেল অফ এ, এখানে উইথ এর জায়গায় অফ কথাটা আনতে হবে, অফ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। ভার্বের পরিবর্তে আমি একটি নাউন ব্যবহার করব, তাহলে ভার্বের জায়গায় আমাকে তাহলে ভার্ব নিয়ে আসতে হবে, এবং সেই ভার্বটাকে আমি নিয়ে এলাম কোন ভার্ব, হ্যাড, মানে হ্যাভ ভার্ব নিয়ে এলাম, যার পাস্ট টেন্স হ্যাড ভার্ব নিয়ে এসেছি বা হ্যাভ ভার্ব নিয়ে এসেছি। কোশ্চেন নাম্বার 5 কমপ্লিট। এবার কোশ্চেন নাম্বার 6 এ যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6 এ কি বলা আছে, দ্য পাওয়ার অফ হিজ আইজ, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। আমি তো এই সেন্টেন্সটা থেকে প্রথমে আমার মনে পড়ছে এটা ভয়েস চেঞ্জ করা দরকার, কারণ দেখো এখানে ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড আছে, তাহলে ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড মানে এটা প্যাসিভ ফর্মে করা আছে, এটা নিঃসন্দেহে প্যাসিভ ফর্মে করা আছে, তাহলে এটা এখান থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে, তাহলে আমাকে সাবজেক্ট খুঁজে বার করতে হবে, সাবজেক্ট কোনটা আছে না দেয়ার পজিশন, এই যে আমি বলেছি বাই দেয়ার পজিশন, এটা আগে নিয়ে চলে আসবো। আর এখানে ভার্ব কোথায় আছে, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড আছে, কনসিডারেবলি কথাটা চেঞ্জ হবে না, কিন্তু ওয়াজ এনহ্যান্সড, মানে ওয়াজ এনহ্যান্সড এর জায়গায় আমি শুধু এনহ্যান্স করবো, কারণ ওয়াজটা উঠে যাবে, এটা পাস্ট টেন্সে আনতে হবে। তাহলে দেয়ার পজিশন এনহ্যান্সড, তারপরে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হচ্ছে পুরোটা দ্য পাওয়ার অফ হিজ আইজ, সুতরাং আনসার কি হবে না দেয়ার পজিশন এনহ্যান্সড দ্য পাওয়ার অফ হিজ আইজ। এটা ভয়েস চেঞ্জ। এবার আমরা এই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে করি, কমপ্লেক্স সেন্টেন্সে করলে কি হবে, আমি একবার পড়ে নিই তাহলেই আমি উত্তরটা পেয়ে যাবো। দেখো দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, এখানে একটা ওয়ার্ড আছে দেখো কনসিডারেবলি, যদি কনসিডারেবলি কথাটা অ্যাডভার্ব থাকে তাহলে আমি একটা ফ্রেজ তৈরি করে দিই, কি ফ্রেজ করব না ইট ওয়াজ কনসিডারেবল দ্যাট, তাহলে আনসার কি লিখবো, আনসার লিখবো ইট ওয়াজ কনসিডারেবল দ্যাট দিয়ে যা আছে তাই লিখবো, দ্যাট দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, এটা একটা অংশ, এটা একটা কমপ্লেক্সের নিয়ম। কিন্তু কমপ্লেক্সের নিয়মটা আরো অন্যভাবে করা যায়, যেমন এই যে আইজ এর বলা হয়েছে কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, আইজ এর পর আমি করেছি কি আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, আমি করব কি না আমি প্রথমে একটা ইট ব্যবহার করব, ইট ওয়াজ দ্য পাওয়ার অফ হিজ আইজ, ইট ওয়াজ দ্য পাওয়ার অফ হিজ আইজ হুইচ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, মানে কি করলাম পাওয়ার অফ হিজ আইজ এর আগে ইট ওয়াজ কথাটা ব্যবহার করলাম, দিয়ে একটি ক্লজ করে দিলাম, এটা একটা ক্লজ করে দিলাম, ক্লজটা কোন ক্লজ হলো, একটা প্রিন্সিপাল ক্লজ হলো, সেই প্রিন্সিপাল ক্লজটার পরে আমি কি ব্যবহার করলাম, হুইচ ব্যবহার করলাম, তারপরে আমি একটা সাবঅর্ডিনেট ক্লজ করে দিলাম, আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এবার কমপ্লেক্স সেন্টেন্সের পরে কোশ্চেন আছে এনহ্যান্সড, এখানে এনহ্যান্স কথাটা পেয়েছি আমরা, এই এনহ্যান্সডের একটা ফ্রেজাল ভার্ব করতে হবে, এনহ্যান্সডের একটা ফ্রেজাল ভার্ব হবে অ্যাডেড টু, এটি মনে রাখবে অ্যাডেড টু, এনহ্যান্সড মানে হচ্ছে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু যুক্ত করা বা কোনো কিছুর সমৃদ্ধি ঘটানো মানে বাড়ানো, সেক্ষেত্রে অ্যাডেড টু হচ্ছে ইনক্রিজ করা বা বাড়িয়ে দেওয়া, সেই অর্থে ব্যবহার করা হয়। সুতরাং এনহ্যান্সড এর একটি ফ্রেজাল ভার্ব, গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব হচ্ছে অ্যাডেড টু। এরপর আমার যাওয়ার আছে কোশ্চেন নাম্বার 7 এ। কোশ্চেন নাম্বার 7 এ বলেছে যে টু ক্রাউন দ্য ইফেক্ট হি উন্ডেড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। টু ক্রাউন মানে এখানে একবারে নিঃসন্দেহে ইনফিনিটিভের ব্যবহার করা আছে, এবং আমি এই সেন্টেন্সটা দেখছি এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সে দুটো একটা কোশ্চেন আছে জিরান্ড করতে হবে। আমরা যদি কোনো নন ফাইনাইট ভার্ব দেখি, সেই নন ফাইনাইট ভার্বকে তিনটে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে জিরান্ড। জিরান্ড হচ্ছে একটা আইএনজি দিয়ে ভার্ব ওয়ার্ড, যেটা ভার্ব হিসাবে কাজ করে কিন্তু নন ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করে, এবং যেটা নাউনের মতো এই সেন্টেন্সে কাজ করবে, অর্থাৎ ভার্ব একটা নন ফাইনাইট ভার্ব কিন্তু সেটা নাউনের মতো কাজ করবে, নাউনের মতন দেখাবে, সেই জন্য সেটাকে বলে জিরান্ড। তাহলে নাউনের মতন দেখাতে হবে, এই যে আমি এখানে ক্রাউন কথাটা ব্যবহার করেছি টু ক্রাউন, এর সঙ্গে আমি আইএনজি বসাই, আইএনজি বসালে কি হবে ক্রাউনিং হবে। টু ক্রাউনের জায়গায় আমি ফর ক্রাউনিং করি, ফর দিয়ে হোয়াট দিয়ে প্রশ্নগুলো উত্তর বেরোচ্ছে, অতএব আমরা ফর ব্যবহার করে যখন আমি ক্রাউনিং ব্যবহার করলাম, ক্রাউনিংটা নাউনের মতন কাজ করছে, যেহেতু নাউনের মতন কাজ করছে সেহেতু সেটা হচ্ছে জিরান্ড। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে না ফর ক্রাউনিং দ্য ইফেক্ট, এই যে এখানে জিরান্ডের ব্যবহার হয়ে গেল ফর ক্রাউনিং দ্য ইফেক্ট। এবার যা আছে তাই লিখবো,
হি উন্ডেড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। এর পরের কোশ্চেন হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কি আছে? ভয়েস চেঞ্জ কি করব, এখানে আগে সাবজেক্ট খুঁজে বেড়াবো। এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় আছে? এই দেখো সাবজেক্ট, সাবজেক্ট আছে হি, আর অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে স্যাফরন কালার টারবান। তাহলে বাকি যা আছে সবই থাকবে, শুধু সাবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় যাবে, মাঝে উন্ডেড আছে পাস্ট ফর্ম সিম্পল পাস্ট, এটা চেঞ্জ করব। তাহলে কি হবে? এ স্যাফরন কালার টারবান, আর উন্ডেডের জায়গায় হবে ওয়াজ উন্ডেড বাই হিম। তাহলে যেমন আছে টু ক্রাউন দ্য ইফেক্ট এ স্যাফরন কালার টারবান ওয়াজ উন্ডেড বাই হিম। এভাবে আমরা ভয়েস চেঞ্জ করে থাকি। এইগুলো প্র্যাকটিস করো, এগুলো নোট ডাউন করো, নোট ডাউন করে দেখো কিভাবে হচ্ছে। দেখো তুমি অটোমেটিকলি ভয়েস চেঞ্জ শিখে যাবে, জিরান করা শিখে যাবে, সিম্পল সেন্টেন্স করা শিখে যাবে, কারণ শেখার বিকল্প বলে কিছু নেই। ওকে, যাই হোক, এর পরের কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 আমরা দেখতে পাচ্ছি দিস কালার স্কিম নেভার ফেল্ড। এখানে পার্টস অফ স্পিচের কোশ্চেন হবে। কোনটা পার্টস অফ স্পিচের কোশ্চেন হবে? সেটা হচ্ছে ফেল্ড। এই যে ফেল্ড কথাটা আছে, এটা কি হিসেবে ব্যবহার করা আছে? না, ফেল্ড কথাটা ভার্ব হিসেবে ব্যবহার করা আছে। দেখো দিস কালার স্কিম নেভার ফেল্ড, এটা ভার্ব। তাহলে ভার্বটাকে কি করতে হবে? না ভার্বটাকে নাউন করো। তাহলে ফেল্ডের নাউন কি? না ফেল্ডের নাউন হচ্ছে ফেলিওর। তাহলে লিখবো কিভাবে? আমি বলেছি যে কোনো একটা ভার্বকে যদি নাউনে পরিণত করতে চাও, তাহলে প্রথম যে ট্রিক্স, প্রথম যে টিপস, সেটা হচ্ছে যে এখানে একটা অ্যাডিশনাল ভার্ব নিয়ে এসো। সেটা হ্যাভ ভার্ব বলো, সেটা অক্সিলারি ভার্ব বলো, একটা ভার্ব নিয়ে আসো। ভার্ব নিয়ে আসবে, ওকে নিয়ে আসতেই হবে। এখানে আমি একটা ভার্ব নিয়ে এলাম, সেটা হচ্ছে গট। একটা গট ভার্ব নিয়ে এলাম, বা আমি ফেস্ট, মুখোমুখি হওয়া, ফেস্ট কথাটা নিয়ে এসেছি। দিস কালার স্কিম নেভার গট ফেলিওর বা ফেস্ট ফেলিওর, মানে ফেলিওরের মুখোমুখি হয়নি বা ফেলিওর পায়নি। তাহলে আমার ফেলিওরটা কি হয়ে গেল? নাউন ফর্মে পরিণত হয়ে গেল। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এর পরে আছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ কি আছে? দিস কালার স্কিম নেভার ফেল। ওই সেন্টেন্সটা আমি আরো একবার লিখেছি, দিস কালার স্কিম নেভার ফেল। এবার এখানে কি করেছি? এখানে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব। এটা কি নেগেটিভে আছে? হ্যাঁ নেগেটিভে আছে, দেখো এখানে নেভার ব্যবহার করা আছে। তাহলে এটি প্রথম ক্লু যে তুমি নেগেটিভ সেন্টেন্স চিনবে কিভাবে। নেগেটিভ সেন্টেন্স চিনবে যখন সেখানে নট, নেভার, নো এই ওয়ার্ডগুলো থাকবে, একদম নেগেটিভিটি। সো দিস কালার স্কিম নেভার ফেল্ড, মানে এখানে নেভারটাকে তুলে দিতে হবে। তাহলে তুলে দিলে আমি কি কিভাবে করব? না নেভারের জায়গায় আমি অলওয়েজ ব্যবহার করব, কিন্তু ফেলিওর যে কথাটা আছে সেটাকে অপোজিট করে দিই। নেভার ফেল মানে এর অপোজিট, দুটোরই অপোজিট করি। নেভারের জায়গায় অলওয়েজ ব্যবহার করি, আর ফেল্ডের জায়গায় সাকসিডেড ব্যবহার করতে পারি। তাহলেই যখনই মিনিংটা ঠিক থেকে যাবে, তখন উত্তর করব কি? না দিস কালার স্কিম অলওয়েজ সাকসিডেড। তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক বাক্য হয়ে গেল। দেখ কিভাবে হলো হ্যাঁ সূচক বাক্য? না এখানে দেখো কোনো নেগেটিভ ওয়ার্ড মানে নট বা নো এগুলো নেই, আমরা অপোজিট করে দিলাম, অ্যান্টোনিম করে দিলাম, নেভারের অ্যান্টোনিম করে দিলাম, ফেল্ডের অ্যান্টোনিম করে দিলাম, যে সেন্টেন্সে দাঁড়ালো সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা একটা মানে ট্রিক্স যে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। পরের কোশ্চেন যাবো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি করব? দিস কালার স্কিম নেভার ফেল্ড। তাহলে কমপ্লেক্স কি করে আনবো? একটা প্রিন্সিপাল ক্লজ আনতে হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে, তাই না? এখানে দেখো দিস কালার স্কিম, এখানে দুটো ওয়ার্ড আছে, কালার আছে, স্কিম আছে, মানে এইটা একটা কম্পাউন্ড ওয়ার্ড আছে কালার স্কিম। এটাকে ভাঙি, স্কিম অফ কালার বা স্কিম হুইচ ইজ অফ কালার। তাহলে উত্তর কি দাঁড়ালো? না দিস স্কিম হুইচ ওয়াজ অফ কালার নেভার ফেল। দেখো এইখানটা এই যে কম্পাউন্ডিং ওয়ার্ড, এই কম্পাউন্ডিং ওয়ার্ডটাকে ভাঙতে হলো আমাকে। যদি দুটো পাশাপাশি নাউন বসে থাকে তাহলে আমি সেক্ষেত্রে কম্পাউন্ডিং ওয়ার্ডটাকে ভেঙে দিয়ে আমি একটি সহজে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। এটা আরো একটা রুল মাথায় রাখবে, যখনই আমরা কোনো একটা জায়গায় কমপ্লেক্স করতে যাব, এইগুলো খুব সহজ পদ্ধতিতে করার একটা নিয়ম হিসাবে কাজ করে। ওকে, নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে people were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks। কি করতে হবে? না আমাকে এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে। কি সেন্টেন্সে আছে দেখা যাক। as কথাটা ব্যবহার যায়, দেখো people are attracted to him, এটা প্রিন্সিপাল ক্লজ, আর as bees are attracted to cosmos or dahlia stalks,
এটা আবার সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট যেহেতু আছে সেহেতু একদম চোখ মুজে আমি বলবো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু সিম্পল করব কিভাবে? সিম্পল করব, দেখো অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড আছে, আমি এখানে আইএনজি ব্যবহার করবো, যে আরটাকে এটা বিং ব্যবহার করে দেবো এবং অ্যাজটাকে লাইক ব্যবহার করে দেবো। কি বলবো না, পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম, এই কথাটা বোঝার ব্যবহার করলাম। তারপরে বলবো লাইক কার মতন, উদাহরণ যেহেতু বলেছে লাইক বিজ, কাদের মতো, লাইক বিজ। এইখানে একটা আইএনজি পার্টিসিপল ব্যবহার করি আর এর ক্ষেত্রে বিং অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস, এখানে আইএনজি পার্টিসিপল ব্যবহার করে আমরা এটা করতে পারি। তাহলে উত্তর কি দাঁড়ালো না, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম লাইক দ্য বিজ বিং অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন আছে কি আছে দেখি না, হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ, দেখো এখানে মাঝে হুইচ ব্যবহার করা আছে, ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড, কি করতে বলেছে, স্প্লিট করতে বলেছে। স্প্লিট করা মানেই কতগুলো সিম্পল সেন্টেন্স বানাতে হবে, কিন্তু সেন্টেন্সটাতে ভেঙে ভেঙে করতে হবে। আমরা স্প্লিট করাটা খুব সহজেই বুঝতে পারবো, আমরা দেখব যে কোটা পর্যন্ত সেই সেন্টেন্সটা সিম্পলিসিটি বজায় আছে। যেমন দেখো হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, এই পর্যন্ত সিম্পলিসিটি বজায় আছে। আর মাঝে আবার হুইচ ব্যবহার করেছে, তারপরে ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন, এটাও বজায় আছে। তাহলে হুইচটাকে তুলে দেবো, হুইচের জায়গায় কাকে বসাবো, হি না ট্যামারিন ট্রি, নো ট্যামারিন ট্রি। তাহলে এটা এখানে দ্যাট হুইচের জায়গায় দ্য ট্রি ব্যবহার করে দেবো। তাহলে দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স করবো কিভাবে, হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে দ্য ট্রি ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 11. নাও কোয়েশ্চেন নাম্বার 12. কোয়েশ্চেন নাম্বার 12 এ ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন ম্যানি ওয়েজ, আমাকে কমপ্লেক্স করতে বলেছে। খুব সোজা, এখানে দেখো এখানে রিমার্কেবল অ্যাডজেক্টিভ আর একটা নাউন, রিমার্কেবল প্লেস বলা আছে, আমি ভাঙলে সেন্টেন্সটাকে ব্রেক করে বললে কি হবে, প্লেস হুইচ ইজ রিমার্কেবল, একদম উত্তর হয়ে গেল। তাহলে ইট ওয়াজ এ প্লেস, কি বলবো, ইট ওয়াজ এ প্লেস হুইচ ওয়াজ রিমার্কেবল ইন ম্যানি ওয়েজ, ইট ওয়াজ এ প্লেস হুইচ ওয়াজ রিমার্কেবল ইন ম্যানি ওয়েজ, তাহলে কমপ্লেক্স হয়ে গেল। ওকে, খুব ইজি। এরপর আমরা যাব কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এ a surging crowd was always moving up and down this narrow road morning till night. দেখো এইখানে সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ এন্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, এটা সিম্পল আছে, আমার কমপ্লেক্স করতে বলেছে। একদম খুব সোজা পদ্ধতি আমরা যদি প্রথমেই ধরে নাই যে এ সার্জিং ক্রাউড, আমি কি করব, এ ক্রাউড হুইচ ইজ সার্জিং, কিন্তু এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে হুইচ ইজ হবে না, ওয়াজ হবে। তাহলে কি লিখবো, এ ক্রাউড হুইচ ওয়াজ সার্জিং, তারপরে যেমন আছে সেরকম লিখে দিই ওয়াজ অলওয়েজ মুভিং আপ এন্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল এন্ড নাইট। A crowd which was surging was always moving up and down this narrow road morning till night. তাহলে এই তো a crowd, তারপরে which was surging এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি a crowd was থেকে পুরোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইজি। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 আছে ভ্যারাইটি অফ ট্রেডস এন্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। A variety of trades and occupations, দেখো ভ্যারাইটি, এই ভ্যারাইটির বলেছে অ্যাডজেক্টিভ করতে হবে, পার্টস অফ স্পিচের কোশ্চেন। ভ্যারাইটির অ্যাডজেক্টিভ ফর্ম কি, আগে দেখি ভ্যারাইটিটা কি জিনিস, না ভ্যারাইটিটা হচ্ছে নাউন, তাহলে ভ্যারাইটিটা যদি নাউন হয় অ্যাডজেক্টিভ কি হবে, অ্যাডজেক্টিভ ভেরিয়াস। তাহলে ভ্যারাইটি অফ ট্রেডস মানে ভ্যারিয়াস ট্রেডস, আমার তো উত্তর হয়ে যাবে, তাই না। এ ভ্যারাইটি অফ ট্রেডস মানে কি, এ ভ্যারাইটি অফ ট্রেডস মানে ভ্যারিয়াস ট্রেডস, তাহলে উত্তর কি লিখবো, না ভ্যারিয়াস ট্রেডস, তারপরে যেমন আছে সেরকম লিখে দিই ভ্যারিয়াস ট্রেডস এন্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। কিন্তু একটা জায়গায় ভুল হবে, সেটা হচ্ছে এ ভ্যারাইটি অফ ট্রেডস এন্ড অকুপেশন ছিল, আমি তো তুলে দিচ্ছি এটা ভ্যারিয়াস করে দিচ্ছি, তাহলে এখানে ওয়াজটা ওয়্যার করে দিতে হবে, ভ্যারিয়াস ট্রেডস এন্ড অকুপেশনস ওয়ার রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। ওকে, নেক্সট কোশ্চেন আছে ভয়েস চেঞ্জ। হ্যাঁ, ভয়েস চেঞ্জে সাবজেক্ট খোঁজো, সাবজেক্ট খোঁজো, সাবজেক্ট কোনখানে আছে, ভ্যারাইটি অফ ট্রেডস এন্ড অকুপেশন
ওয়াজ রিপ্রেজেন্টেড মানে এটা প্যাসিভে আছে, চোখ মুজে বলবো ওয়াজ রিপ্রেজেন্টেড, প্যাসিভে আছে। ওকে, তাহলে সাবজেক্ট কোথায়? না সাবজেক্ট তো এখানে লেখা নেই, সাবজেক্ট তোলা নেই, সাবজেক্ট কিন্তু ট্রেড এবং অকুপেশন কারা করবে? মানুষই তো করবে। তাহলে আমি সাবজেক্ট নিয়ে আসবো পিপল, সামওয়ান আনবো না, আমি পিপল আনবো, কারণ একজন মানুষ নিয়ে এই কাজটা হবে না। তাহলে সাবজেক্ট পিপল নিয়ে এলাম, এবার ওয়াজ রিপ্রেজেন্টেড আছে, এটা রিপ্রেজেন্টেড হবে, তাহলে পিপল রিপ্রেজেন্টেড এ ভ্যারাইটি অফ ট্রেডস এন্ড অকুপেশনস অল অ্যালং ইটস ওয়ে। উত্তর কি হলো? পিপল রিপ্রেজেন্টেড এ ভ্যারাইটি অফ ট্রেডস এন্ড অকুপেশনস অল অ্যালং ইটস ওয়ে। কোশ্চেন নাম্বার 14, নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এ আমি যাব, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। আবার ভয়েস চেঞ্জ। ওকে, আবার একই নিয়ম, সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট দ্য অ্যাস্ট্রোলজার, অবজেক্ট কোথায়? হিজ বিজনেস, ভার্ব কোথায়? ট্রানজ্যাক্টেড, তাহলে অবজেক্ট চলে আসুক, হিজ বিজনেস, হিজ মানে কার বিজনেস, তাহলে আমাকে বলতে হবে অ্যাস্ট্রোলজার্স বিজনেস, তাহলে সাবজেক্টে লিখলাম দ্য অ্যাস্ট্রোলজার্স বিজনেস হলো, ট্রানজ্যাক্টেড আছে, সিম্পল পাস্টে আছে, তাহলে ওয়াজ ট্রানজ্যাক্টেড। নেক্সট বাই দিয়ে অ্যাস্ট্রোলজার, কিন্তু যেহেতু অ্যাস্ট্রোলজার বলেছি তাহলে বাই হিম বলবো, আগেই তো আমি অ্যাস্ট্রোলজার বলেছি, তাহলে বাই হিম বলবো, বাই হিম। এবার যেমন আছে বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। সো আনসার ইজ দ্য অ্যাস্ট্রোলজার্স বিজনেস ওয়াজ ট্রানজ্যাক্টেড বাই হিম বাই দ্য লাইট অফ এ ফেয়ার। বোঝা গেল তো? দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 15। Now question number 16. Question number 16 আছে the astrologer transact, same sentence কিন্তু parts of speech, কোন ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে? ট্রানজ্যাক্টেড, দেখো এখানে ট্রানজ্যাক্টেড ওয়ার্ডটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, আমাকে বলছে যে এটা নাউন হিসাবে করো। ট্রানজ্যাক্টেড এর নাউন হচ্ছে ট্রানজ্যাকশন, ভালোভাবে মনে রাখবে এগুলো সব। ট্রানজ্যাক্টেড এর নাউন ফর্ম হচ্ছে ট্রানজ্যাকশন। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফেয়ার, এটা করবো the astrologer made transaction, the astrologer made। আমি বলেছি যে কোন ভার্বকে যদি নাউন করতে যাই, আবার রিপিট করে বলছি, কোন ভার্বকে যদি নাউন করতে যাই তাহলে একটা অ্যাডিশনাল ভার্ব আমাকে নিয়ে আসতে হবে, এবং সেটাই আমি নিয়ে এসেছি। the astrologer made transaction দিয়ে যেমন আছে, কিন্তু অফ কথাটা আনতে হবে, অফ হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফেয়ার। এর পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 17। So question number 17, question number 17 এ কি রয়েছে? সেন্টেন্সটা আছে half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. কোয়েশ্চেনটা হচ্ছে split into two simple sentence। এখানে স্প্লিট করার আমি একটু আগেই যেটা বলছিলাম যে স্প্লিট করা মানে দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে, এবং দুটো সিম্পল সেন্টেন্স করাটা এমন কোনো জটিল বিষয় নয়। আগে দেখতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে কোন কোন জায়গায় আমি ব্রেক করতে পারি, অর্থাৎ কোন কোন জায়গা পর্যন্ত সিম্পল সেন্টেন্সটা কন্টিনিউ আছে। যেমন হাফ দ্য এনচার্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এই যে দ্যাট বসানো হয়ে গেল মানে এখানে কিন্তু সেন্টেন্সটা কমপ্লেক্সে চলে গেল। এখন আমি এখান থেকে কি লিখবো? আমি লিখবো যে দ্বিতীয় অংশটা আগে লিখবো, ই ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, এটা আগে লিখবো। তাহলে আমি লিখলাম ই ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, নাম্বার 1। আর নাম্বার 2 সেন্টেন্স হচ্ছে ডিউ টু দ্য ফ্যাক্ট মানে হচ্ছে রিজন অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ অর্থে ব্যবহার করা হয়েছে। সুতরাং আমি বলবো দ্য হাফ অফ দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দিস। তাহলে দিসটাকে দ্যাটটাকে দিস করে দিলাম আর ফ্যাক্টটাকে তুলে দিলাম। তাহলে half of the enchantment of the place was due to this. Okay, next question number 18. Question number 18 আছে the place was lit up by shop lights. The place was lit up by shop lights, এটা ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করা মানেই আবার বলছি, সাবজেক্ট আছে the place, অবজেক্ট সরি এখানে was lit up আছে মানে এরা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে সাবজেক্ট হচ্ছে যে সব লাইটস, বাই সব লাইটস করা আছে না, এটা সাবজেক্ট, এটা আগে নিয়ে চলে আসবো, নিয়ে এলাম সব লাইটস। ওয়াজ লিড আছে, ওয়াজ লিড যেহেতু আছে সেহেতু এটা ওয়াজটা উঠে যাবে, এটা শুধু লিট আপ হবে। দ্য সব লাইটস লিট আপ, এবার অবজেক্ট দ্য প্লেস, দিস ইজ সরি ভয়েস চেঞ্জ। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। It was a bewildering crisscross of light rays and moving shadows.
কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স মানে দেখো এখানে একটা ফ্রেজ আছে এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস। আমি কি করব, এই বিওয়াইল্ডারিং ক্রিস ক্রসটিকে আমি একটু এক্সটেন্ড করব। এক্সটেন্ড করব মানে একটু লম্বা সেন্টেন্স করে দেবো। কিরকম না, এ ক্রিস ক্রস হুইচ ওয়াজ বিওয়াইল্ডারিং, যেহেতু এটা পাস্টে আছে সেহেতু ওয়াজ ব্যবহার করব। তাহলে ইট ওয়াজ এ ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ হুইচ ওয়াজ বিওয়াইল্ডারিং। মানে এক কথায় আমরা এই যে ক্রিস ক্রস অফ লাইটস অ্যান্ড রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ পুরোটাকে লিখে তারপর আমি হুইচ ওয়াজ বিওয়াইল্ডারিং কথাটাকে ব্যবহার করছি, তাহলে এটা কমপ্লেক্স হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 তে আছে দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল পার্টস অফ স্পিচ। এখন এই যে সুটেড কথাটা আছে এটাকে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। যে বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ সুটেড, সুটেড এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সুটেবল। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজি ভেরি ওয়েল মানে তাহলে সুটেবল কোনটা, এই যে দিস এটা, তাহলে দিস ওয়াজ সুটেবল তারপরে টু দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। তাহলে সুটেড এর জায়গায় আমি করছি সুটেবল এবং একটা অ্যাডিশনাল ভার্ব নিয়ে এলাম ওয়াজ। দিস সুটেড মানে হচ্ছে দিস ওয়াজ সুটেবল টু দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। সুতরাং এটা পার্টস অফ স্পিচের এক্সাম্পল। কোয়েশ্চেন নাম্বার 21। 21 এ আছে হি ওয়াজ অ্যাজ মাচ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। এই একটা সেন্টেন্স প্রথমে পেলাম যেটা পজিটিভ ডিগ্রিতে করা আছে। এই সেন্টেন্স পজিটিভ ডিগ্রিতে কেন করা আছে কিভাবে বুঝছি না, দেখো অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ, অতএব অ্যাজ এবং অ্যাজ এর ব্যবহার। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রির এই সেন্টেন্স করতে গেলে আমি যদি ডিগ্রি চেঞ্জ করি তাহলে কম্পারেটিভে নিয়ে আসবো। কম্পারেটিভ ডিগ্রিতে আমি কি করব, কম্পারেটিভ ডিগ্রিতে আমি বলবো হি ওয়াজ নট মোর স্ট্রেঞ্জার। এই যে মাচ স্ট্রেঞ্জার আছে এটাকে আমি মোর স্ট্রেঞ্জারে নিয়ে এলাম, মানে হি ওয়াজ নট মোর স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স দেন টু হিজ ইনোসেন্ট কাস্টমার্স। সো হি ওয়াজ নট মোর স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স দেন টু হিজ ইনোসেন্ট কাস্টমার্স। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে করলাম, পজিটিভ ডিগ্রি টু comparative degree. Question number 22. Question number 22 te ache yet he said things which pleased and astonished everyone. Yet he said things which were pleased and astonished everyone. এখানে এটা উজ্জ্বল হয়ে গেছে, একটু ভয়েস চেঞ্জ করতে বলেছে। ভয়েস চেঞ্জ আমি করে দিচ্ছি yet he said things which pleased and astonished। এই যে which pleased and astonished everyone মানে which এর জায়গায় আমি by which ব্যবহার করব। কি করব, yet he said things by which everyone was pleased and astonished। আবার বলছি yet he said things by which everyone was pleased and surprised। এবার এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। এই সেন্টেন্সটা কিসে আছে, হুইচ দা মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তাহলে yet he said things which pleased and astonished everyone এটাকে যদি আমি সিম্পল সেন্টেন্সে করতে চাই তাহলে আমি কিভাবে করব না, করব yet he said things pleasing and astonishing to everyone। অর্থাৎ এই যে থিংসটাকে আমি পার্টিসিপেলে নিয়ে এলাম, থিংস হুইচটা তুললাম, প্লিজের যে জায়গায় প্লিজিং করলাম, অ্যাস্টনিশিং করলাম, তারপরে টু এভরিওয়ান করে দিলাম। দিস ইজ সিম্পল সেন্টেন্স। নেক্সট নাউন ফর্ম অফ প্লিজড। প্লিজড এর নাউন ফর্ম হচ্ছে প্লিজার। প্লিজড এর নাউন ফর্ম প্লিজার। ইয়েট হি সেড থিংস হুইচ ওয়ার প্লিজেন্ট, সরি একটু ভুল বললাম, প্লিজড এর নাউন ফর্ম প্লিজারও হবে আবার প্লিজেন্টও হবে। তাহলে হি সেড থিংস হুইচ ওয়ার প্লিজেন্ট অ্যান্ড অ্যাস্টনিশিং টু everyone। তাহলে প্লিজেন্টও হবে এবং প্লিজারও হবে। আমি প্লিজেন্ট দিয়ে করছি এখানে, which were pleasant and astonishing to everyone. This is the noun form of the word pleased. Okay, so next question 23. Question number 23. He had left his village without any previous thought or plan.
হি হ্যাড লেফট হিজ ভিলেজ, আমি তো ভয়েস চেঞ্জ দেখতে পাচ্ছি, হ্যাঁ প্রথমেই ভয়েস চেঞ্জ বলে দিয়েছে, তাহলে হিজ ভিলেজটা অবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হিজ ভিলেজ হ্যাড লেফট আছে, এটা হ্যাড বিন লেফট হয়ে যাবে। হিজ ভিলেজ ওয়াজ লেফট করেছে, এটা ওয়াজ লেফট হবে না, সরি এখানে ভুল আছে, এটা ভুল আছে, এখানে হবে হিজ ভিলেজ হ্যাড বিন লেফট উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান বাই হিম, হিটা হয়ে যাবে বাই হিম। তাহলে হিজ ভিলেজ হ্যাড বিন লেফট উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, যেটা যেমন আছে সেইভাবেই নামালাম এবং তারপরে লিখলাম বাই হিম। নেক্সট কমপ্লেক্স, এই সেন্টেন্সটা কমপ্লেক্স করলে কোনখানে আছে? হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থটস অর প্ল্যান, এখানে আমরা হোয়েন দিয়ে করব, মানে হোয়েন হি হ্যাড লেফট হিজ ভিলেজ, যখন সে গ্রামটা ছেড়ে গিয়েছিল, হি হ্যাড নো প্রিভিয়াস থট অফ প্ল্যান। এই উইদাউট কথাটা বা হি ওয়াজ উইদাউট করতে পারতাম, আমি দুভাবেই করতে পারতাম, যে হোয়েন হি হ্যাড লেফট হিজ ভিলেজ হি হ্যাড নো প্রিভিয়াস থট অফ প্ল্যান। আমি এটাও করতে পারতাম যে হোয়েন হি হ্যাড লেফট হিজ ভিলেজ হি ওয়াজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, মানে হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট, এই যে ওই উইদাউট কথার মধ্যেই একটা নেগেটিভ আইডিয়া ধরে রেখেছে। উইদাউট মানে কি? উইদাউট মানে ব্যতিক্রম, মানে ছাড়া, অর্থাৎ উইদাউট এনি প্রিভিয়াস থট অফ প্ল্যান মানে কোনো প্ল্যান বা থট ছাড়া, মানে কোনো থট বা প্ল্যান ছিল না, যেটা আমি একটু আগে সেন্টেন্স ব্যবহার করেছি, এটা করলেও হবে যে when he had left his village he had no previous thought or plan, এটাও নেগেটিভ সেন্টেন্স একটা। he had left his village as, আমি এখানে as ব্যবহার করে দিলাম, as he had no previous thought or plan, this is a negative sentence, কারণ আমি নেগেটিভের জন্য এই যে নো কথাটা এনেছি, he had no previous thought or plan. Next question 24, if 24 if he had continued there, সে যদি সেখানে কন্টিনিউ করতো, he would have carried on the work of his forefathers, সে তার forefathers এর কাজটা করে যেত। এটাকে সিম্পল করতে বলেছে, দেখো এখানে সিম্পল সেন্টেন্স এখানে করা মানে এই ইফ এর যে কন্ডিশনাল এটাকে তুলে দেব আমি, এবং এই যে হ্যাড আছে এখানে আমি পার্টিসিপল ব্যবহার করব, হ্যাভিং ব্যবহার করব। আমি উত্তর করব হ্যাভিং কন্টিনিউড দেয়ার, তাহলে হ্যাভিং কন্টিনিউড দেয়ার, তারপরে হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। এটা একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল হলো। দেখো আইএনজি পার্টিসিপল ব্যবহার করি, হ্যাভিং কথাটা ব্যবহার করি। এরপরে পার্টস অফ স্পিচ আছে। পার্টস অফ স্পিচ কোথায় হবে? কন্টিনিউডের নাউন ফর্ম, হ্যাঁ এখানে হ্যাড কন্টিনিউড আছে, হ্যাড কন্টিনিউড মানে কন্টিনিউডের নাউন ফর্ম হচ্ছে কন্টিনিউয়েশন, তাহলে হ্যাড একটা অ্যাডিশনাল ভার্ব আসবে মেড, if he had made continuation there, উত্তর করব if he had made continuation there he would have carried on the work of the forefathers. If he had made continuation there he would have carried on the work of his forefathers. This is question number 24. Now 25 and 26 আমরা একসাথে এটা নিয়ে এসেছি, তবু আমরা 25 এর কোশ্চেন প্রথমে যাব। 25 এ কি আছে? 25 আছে হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। হি কুড নট কি করতে বলেছে? সিম্পল সেন্টেন্স করতে হবে, একই সঙ্গে অ্যাফার্মেটিভ সেন্টেন্সও করতে হবে, একটি উত্তর হবে। সিম্পল সেন্টেন্সে করলেও যেটা হবে, অ্যাফার্মেটিভে করলে, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক বাক্য। দেখো কুড নট আছে, কুড নট আছে, কুড নট মানে কি? পারেনি, মানে এটা পারা সম্ভব ছিল না। এই কুড নটের জায়গায় মনে রাখবে সবসময় যদি কুড নট কথাটা থাকে তাহলে বি ভার্ব ব্যবহার করে নট অ্যাবল কথাটা আনার চেষ্টা করো যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে চাও। এটা একটা ক্লু যে তুমি যদি কোনো নেগেটিভ সেন্টেন্স করো, নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে ক্যান নট বা কুড নট যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াজ আনএবল এই ধরনের একটি সেন্টেন্স বা ইজ আনএবল এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারো, মানে এই ধরনের ফ্রেজ। কিন্তু এখানে আমি প্রথমে সিম্পল সেন্টেন্স করব। সিম্পল সেন্টেন্সে কি আছে? হি কুড নট রেস্ট, সে রেস্ট নিতে পারেনি, টিল হি লেফট ইট বিহাইন্ড, মানে তাহলে উত্তর হবে যে এইখানে যে লেফট কথাটা আছে এই লেফট কথাটার প্রেজেন্ট টেন্স হচ্ছে লিভ, এর সঙ্গে আইএনজি বসিয়ে আমি আইএনজি পার্টিসিপল করব, অর্থাৎ লিভিং ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, লিভিং ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস হি
কুড নট রেস্ট, সরি হি কুড রেস্ট। এখানে নটটা বসানো যাবে না, নটটা বসালে কিন্তু মিনিংটা পাল্টে যাবে। লিভিং ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস মানে একমাত্র 100 মাইলস ছেড়ে দিয়ে হি কুড রেস্ট, সে বিশ্রাম নিতে পেরেছিল। এইখানে দেখো এটা অটোমেটিক অ্যাফার্মেটিভ হয়ে গেল, কিন্তু এই পদ্ধতি ছাড়াও আমরা অন্যভাবেও অ্যাফার্মেটিভ করতে পারি। হি কুড নট রেস্টের জায়গায় আমি ব্যবহার করতে পারতাম হি ওয়াজ নট অ্যাবল, সরি হি ওয়াজ আনএবল টু রেস্ট। কুড নটের জায়গায় আমি ব্যবহার করতে পারতাম ওয়াজ আনএবল, হি ওয়াজ আনএবল টু রেস্ট দিয়ে বা যেমন ছিল বাকি দেখতে পারতাম, তাহলেও অ্যাফার্মেটিভ হয়ে যেত। অর্থাৎ সিম্পল সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ আমরা একসঙ্গে করেছি, কিন্তু একটা অ্যাফার্মেটিভের অন্য পথও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 26, টু এ ভিলেজ ইট ইজ এ গ্রেট ডিল, টু এ ভিলেজ ইট ইজ এ গ্রেট ডিল, এটা একটা নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। এখন এখানে নেগেটিভ সেন্টেন্স করা মানে গ্রেট কথাটা একটা অ্যাডজেক্টিভ আছে, এটাকে আমি এই যে গ্রেট কথাটা, এই গ্রেট অ্যাডজেক্টিভ কথাটাকে আমি অপোজিটে নিয়ে আসতে পারি। গ্রেট ডিল মানে দারুণ একটা ডিল, এটাকে আমি যদি নেগেটিভ করি মানে বিপরীত দিকে নিয়ে যাই, তাহলে অর্ডিনারি ব্যবহার করবো, সাধারণ ব্যবহার করবো। তাহলে তো খুব সোজা, ইট ইজ এ গ্রেট ডিল মানে ইট ইজ নট অ্যান অর্ডিনারি ডিল। সো টু এ ভিলেজার, একটা ভিলেজারের কাছে ইট ইজ নট অ্যান অর্ডিনারি ডিল, এটা একটা অর্ডিনারি ডিল নয়। টু এ ভিলেজার ইট ইজ নট অ্যান অর্ডিনারি ডিল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স আমি কি করব, কমপ্লেক্স সেন্টেন্সে করব কি না, টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, এটাকে যদি কমপ্লেক্সে করি তাহলে টু এ ভিলেজার, এই যে গ্রেট ডিলটাকে একটু ভেঙে দেবো, গ্রেট ডিলটাকে একটু এক্সটেন্ড করে লিখবো। সেটা হচ্ছে টু এ ভিলেজার ইট ইজ এ ডিল, টু এ ভিলেজার ইট ইজ এ ডিল হুইচ ইজ গ্রেট, টু এ ভিলেজার ইট ইজ এ ডিল হুইচ ইজ গ্রেট, এই যে হুইচ ইজ গ্রেট, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। এরকম যে ফ্রেজগুলো, সেই ফ্রেজগুলোকে ভাঙলে কমপ্লেক্স সেন্টেন্স করাটা অনেক সহজ হয়ে যায়। ওকে, নেক্সট 27, কোশ্চেন নাম্বার 27 এ কি আছে, the nuts vendor blew out his flare and rose to go home. the nut vendor এখান থেকে আমি সিম্পল করব প্রথমে, তো মাঝে অ্যাড দেওয়া আছে মানে এটা নিঃসন্দেহে একটা কম্পাউন্ড সেন্টেন্স করা আছে। যদি এটা কম্পাউন্ড সেন্টেন্স করা থাকে তাহলে আমরা এখানে যে প্রথম ভার্বটা পাবো না, এখানেই আমরা এর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি বসিয়ে একটা পার্টিসিপল করে নেব। নাট ভেন্ডার ব্লোয়িং আউট ইজ ফ্লেয়ার আছে, তাহলে আমি বলবো ব্লোয়িং আউট ইজ ফ্লেয়ার, দ্য নাটস ভেন্ডার রোজ টু গো হোম, এটাই করেছি, ব্লোয়িং আউট ইজ ফ্লেয়ার, দ্য নাটস ভেন্ডার রোজ টু গো হোম, এটা সিম্পল সেন্টেন্স। এবার স্প্লিট, স্প্লিট মানে আমি আবার বলছি, আমি দেখবো কোথায় জয়েনার ব্যবহার করা আছে, যে লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ড এখানে অ্যাড করা আছে, তাদের দুটো পার্ট, the nuts vendor blew out his flare, the nuts vendor blew out his flare, and number 2 he rose to go home, he rose to go home. নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে করব আমরা এটা, নাট ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার এন্ড রোজ গোজ হোম মানে when the nut vendor blew out his flare, when দিয়ে জয়েন করলাম, যে যখন নাট ভেন্ডার তার ফায়ার ফ্লেয়ারটাকে ইয়ে করে দিল, নিভিয়ে দিল, হি রোজ, এখানে একটা হি ব্যবহার করব, হি রোজ টু গো হোম, when the nut vendor blew out his flare he rose to go home. Next 28, question number 28, এখানে আছে he picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. সেন্টেন্সটা লম্বা দেখাচ্ছে কিন্তু সেন্টেন্সটা দীর্ঘ হলেও এখানে কিন্তু এই স্প্লিট করাটা খুবই সোজা। কিরকম, আমি আবার বলছি, স্প্লিটিং করতে গেলে তোমরা এই ক্লুটা সবসময় নাও, যে স্প্লিটিং করতে গেলে আগে দেখো যে ওই সেন্টেন্সটাতে সিম্পল সেন্টেন্স গুলো কত কেমন ভাবে রয়েছে। যেমন আমি দেখছি হি পিকড আপ হিজ কাউরি সেলস, দেখো অ্যান্ড আছে, তাহলে এই পর্যন্ত একটা ভাঙবো, এই সরি সেলস অ্যান্ড প্যারাফার্নালিয়া এই পর্যন্ত একটা ভাঙ, কারণ এখানে যে অ্যান্ডটা আছে এটা কিন্তু কোনো ক্লজকে জয়েন করছে না, দুটো নাউনকে জয়েন করছে। দুটো ক্লজকে জয়েন করলে সেটা আমার ব্যবহার করা যেত না, সিম্পল সেন্টেন্স হতো না, কিন্তু যেহেতু দুটো নাউনকে জয়েন করছে সেহেতু এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, নাম্বার 1। নাম্বার 2, হি ওয়াজ পুটিং ব্যাক ইনটু হিজ ব্যাগ, এইখানে দেখো হোয়েন এর আগে পর্যন্ত আরেকটা পেলাম, আরেকটা হচ্ছে হোয়েন দিয়েছে মানে টাইমের কথা বলতে হবে, তাহলে এখানে দেন ব্যবহার করতে পারি, then the green shaft of light was blotted out. তাহলে আমার কাছে তিনটা সেন্টেন্স ক্লিয়ার, he picked up his cowrie shells and paraphernalia, number 1,
he was putting them back into his bag. Number 2. Number 3, then the green shaft of light was blotted out. So this is the question number 28. এবার আমরা যাব question number 29. Question number 29 এ কি বলা হয়েছে? Question number 29 এ বলা হয়েছে he looked up and saw a man standing before him. Simple sentence. এটাও খুব সোজা। Simple sentence আমি আবার বলেছি যে simple sentence এ ভার্বের সঙ্গে ing বসিয়ে আমি পার্টিসিপল করি, looking up করি। Looking up, তারপরে he saw a man standing before him. Looking up, he saw a man standing before him. Okay, this is 29. Simple sentence. এবার কমপ্লেক্স সেন্টেন্স আমি কি করব? কমপ্লেক্স সেন্টেন্সে আমি when ব্যবহার করব। When he looked up, যখন সে উপরের দিকে তাকিয়ে ছিল, he saw a man standing before him. তাহলে when এর ব্যবহার হলো when দিয়ে আমি একটা when he looked up এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর he saw a man standing before him এটা প্রিন্সিপাল ক্লজ। ফাইনাল কোশ্চেন হচ্ছে স্প্লিট, স্প্লিটিং করো। আবার স্প্লিটিং করতে বলেছে, এখানে মাঝে অ্যান্ড দিয়ে জয়েন করা আছে। দেখো অ্যান্ড দিয়ে জয়েন করা মানে কি, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং এটাই লিঙ্কিং ওয়ার্ড। আমরা কি করব, এই যে এখানে হি লুকড আপ করা আছে, হি স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম করা আছে, তাহলে আমরা হি লুকড আপ এইটা একটা অংশ করব, আর হচ্ছে হি স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম এটা একটা করব। অতএব হি লুকড আপ আর দ্বিতীয় হচ্ছে হি স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। দুটো সেন্টেন্স আমাদের ক্লিয়ার হয়ে গেল। না কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 এ the other grumbled some reply vaguely. The other grumbled some reply vaguely. তো এখানে পার্টস অফ স্পিচ এ যে vaguely কথা রিপ্লাই কথাটা যেটা আছে, এই রিপ্লাইয়ের আমাকে নাউন ফর্ম করতে হবে, সরি ভার্ব ফর্ম করতে হবে। সাম রিপ্লাই আছে, রিপ্লাইয়ের ভার্ব ফর্ম হচ্ছে রিপ্লাই, কিন্তু পাস্ট ফর্ম যেহেতু আছে এখানে গ্রাম্বেলড আছে পাস্ট ফর্ম, তাহলে রিপ্লাইড হবে। তাহলে উত্তর লিখবো কি দ্য আদার রিপ্লাইড উইথ এ গ্রাম্বেল ভেগলি। দ্য আদার রিপ্লাইড উইথ এ গ্রাম্বেল, কিন্তু গ্রাম্বেলটা সরাসরি লেখা যাবে না, তখন উইথ এ গ্রাম্বেল করতে হবে। তাহলে আমরা কি করলাম, এক জায়গাতে দুটো নাউন, গ্রাম্বেলটের নাউন ফর্ম করলাম, আবার রিপ্লাইয়ের ভার্ব ফর্ম করলাম। দেখো একটা সেন্টেন্সের মধ্যেই দুটো হয়ে গেল। গ্রাম্বেলটে যখন নাউন ফর্ম করলাম তখন উইথ এ গ্রাম্বেল করলাম, তখন অ্যাডিশনাল ভার্ব কোনটা এলো, রিপ্লাইড চলে এলো। তাহলে দ্য আদার রিপ্লাইড উইথ এ গ্রাম্বেল, হ্যাঁ ভেগলি। এরপরে কমপ্লেক্সে যাব। কমপ্লেক্সে কি করতে বলেছে, দ্য আদার গ্রাম্বেল সাম রিপ্লাই ভেগলি। উত্তর হবে এই যে রিপ্লাইটা হচ্ছে ভেগলি। ভেগলি মানে হচ্ছে কেমন ভাবে, এলোমেলো ভাবে। তাহলে দ্য আদার গ্রাম্বেল সাম রিপ্লাই হুইচ ওয়াজ ভেগ। তাহলে রিপ্লাইটা ভেগ ছিল, তাহলে আমি লিখবো দ্য আদার গ্রাম্বেল সাম রিপ্লাই হুইচ ওয়াজ ভেগ। এই যে হুইচ ওয়াজ ভেগ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আদার গ্রাম্বেল সাম রিপ্লাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কোয়েশ্চেন নাম্বার 30। নাও কোয়েশ্চেন নাম্বার 31, এবং এই কোয়েশ্চেন নাম্বার 31 এ কি বলা হয়েছে, দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং ইউ কল ইয়োরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে, কিন্তু কোয়েশ্চেনের মাঝে কোয়েশ্চেনের স্ট্রাকচার ব্যবহার করেনি, কিন্তু কোয়েশ্চেন করেছে। সাবজেক্টটা হচ্ছে দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, এইটা যেমন আছে আমি সেরকম ব্যবহার করে দেবো, কিন্তু যেহেতু এখানে কোয়েশ্চেন করা আছে, ন্যারেশন করতে গেলে কোয়েশ্চেন যেহেতু করা আছে সেহেতু সেইং এর জায়গায় আমি আস্কিং ব্যবহার করব। তাহলে ন্যারেশন চেঞ্জ করছি, ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথম অংশটা রেখে দিই, দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ আস্কিং, সেইং এর জায়গায় আস্কিং, আস্কিং ইফ হি কল্ড হিমসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। এই যে ইউ কল এখানে হবে হি, কল হয়ে যাবে কল্ড, ইয়োরসেলফ হয়ে যাবে হিমসেলফ, আর অ্যান অ্যাস্ট্রোলজার। ওকে, সো দ্য আদার থ্রাস্ট হিজ পাম under his nose asking if he called himself an astrologer. আজকে যে ক্লাসটা করলাম সেখানে মোট 31 গ্রামার আমরা করলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা টেক্সটটা, তোমরা যদি ভালোভাবে এই সেন্টেন্সগুলো ফলো করো দেখবে যে আমরা টেক্সটের প্রত্যেকটা যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো 1 by 1 আলোচনা করেছি, এবং পরপর এই কোয়েশ্চেনগুলো সাজানো আছে। এরকম নয় যে এলোমেলো করা আছে। তুমি যদি কমপ্লিট এই অ্যাস্ট্রোলজার্স ডে প্রিপারেশন নিতে চাও তাহলে পরপর সেন্টেন্সগুলো ফলো করে করে গ্রামার তৈরি করো। এবং এই ক্লাসটাতে, আজকের ক্লাসটা আমরা এইখানেই শেষ করব। আজকের ক্লাসে আমরা 31 গ্রামার করেছি, আমাদের কাছে মোট 86 কালেকশন আছে, কিন্তু তোমরা দেখলে 31টা কোশ্চেনের ভিতরে আমরা অলরেডি প্রায় 90-র উপরে গ্রামার করিয়ে দিয়েছি।
এবং পরের আমরা আরো দুটো ক্লাস করব অ্যাস্ট্রোলজার্স ডে এর গ্রামারের উপরে। নেক্সট ক্লাসটাও আমরা 30 কোয়েশ্চেন্স নিয়ে আসবো, তারপরে ক্লাসটাতেও আমরা 30 কোয়েশ্চেন নিয়ে আসবো। এইভাবে অলমোস্ট 30, মোট প্রায় কাছাকাছি 90-এর কাছাকাছি যাবে, 86 বললাম। অতএব 3টে ক্লাসে পুরোটা কাভার করব। তোমরা এই ক্লাসটা করার পরে ওয়েট করো, আমাদের সেকেন্ড যে পার্টটা আছে অর্থাৎ সেকেন্ড ক্লাসটা হবে, সেই ক্লাসে আমরা আরো 30 গ্রামার কোয়েশ্চেন্স নিয়ে আসবো অন অ্যাস্ট্রোলজার্স ডে। সুতরাং ক্লাসটা ভালোভাবে তোমরা করেছো কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের জানাও। তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। একই সঙ্গে এখানে যে ক্লাসগুলো আমি করছি সেই ক্লাসগুলোর একটা গুরুত্ব তোমরা বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।